শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে বড় দুটি সহিংসতার ঘটনা ঘটে গেল। 20 নভেম্বর রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ালো। 3 দিনের ব্যবধানে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের সংঘর্ষ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ এবং ওই দুই কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর উপরে যেভাবে লাঠিসোঁটা রড দিয়ে হামলা করেছেন তা চোখে দেখে সহ্য করা বা বিশ্বাস করা দুটোই কঠিন। অথচ এই ঘটনার 3.5 মাস আগে এসব প্রতিষ্ঠানের ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, একজন আরেকজনের জন্য সহমর্মিতা প্রকাশ ঘটিয়েছেন, একজন আরেকজনের জন্য জীবন বাজি রেখেছেন। বৈষম্য থেকে মুক্তি এবং ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে একত্রিত হওয়া ছাত্ররা অল্প সময়ে কেন এরকম অসহনশীল হয়ে উঠলেন তার কারণ অন্বেষণ করছেন অনেকেই। অল্প সময়ের ব্যবধানে মানবিক বোধে উদ্দীপ্ত তরুণদের এভাবে অমানবিক হয়ে ওঠায় চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেরই অভিমত, জুলাই আগস্টের আন্দোলনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে এলে এবং যথাযথভাবে একাডেমিক কার্যক্রম শুরু করা হলে শিক্ষার্থীরা মনোযোগী হয়ে পড়তেন পড়ালেখার প্রতি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষার্থীরা ফিরে আসুক লেখাপড়ায়। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব রাশেদা কে চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান। আমাদের সঙ্গে রয়েছেন শাহজাদি ফানান্না কথা, অন্যতম আন্দোলনকারী ও শিক্ষার্থী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আপা, অনেক কৃতজ্ঞতা, আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। আমি যদি আলোচনার প্রেক্ষাপটটা শুরু করতে চাই আপা আপনার মাধ্যমে, যে আমাদের শিক্ষার্থীরা আসলে কেন এরকম অসহনশীল হয়ে পড়লেন? এটা কি এজন্য যে তারা একটা ট্রমার মধ্যে আছেন, কিছুদিন আগেই তারা রাজপথে ছিলেন, গুলি দেখেছেন, মানুষের মৃত্যু দেখেছেন পাশে, নাকি অন্য কোনো কারণও রয়েছে যেটা আসলে একটা দীর্ঘদিন ধরে চলে আসছে? মাসটা কিন্তু ডিসেম্বর, বিজয়ের মাস, অনেক আত্মত্যাগের বিনিময়ে মাসটা আমরা এ মাসেই স্বাধীনতাটা পেয়েছিলাম। অনেকবারই বলা হচ্ছে নতুন করে আমরা আবার স্বাধীনতার স্বাদ পেয়েছি। আপনি যে প্রশ্নটা করলেন ওইটাই কিন্তু এর সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন আমরা যাদের কথা বলেছিলেন ট্রমাটাইজড বা যারা এক ধরনের মানসিক অশান্তির মধ্যে থাকছে, তাদেরকে তো আমরা 16 বছর কথা বলারই সুযোগ দেই নেই। তো তাদের কণ্ঠস্বরটা চাপা পড়েছিল, যেরকম কিছুই বলতে পারে নাই, কিছুই শোনাতে পারে নাই। দ্বিতীয় হলো তারা একটা মৌলিক মানবাধিকার, ভোটাধিকারও প্রয়োগ করতে পারেনি। ফলে তাদের মধ্যে তো অস্থিরতা বিরাজ করবেই। আর বর্তমানে যে পরিস্থিতি আছে, সরকার তো ক্ষমতায় এসছেন, অন্তর্বর্তী সরকার, তার মধ্যে আমরা শিক্ষার্থীদেরও উপস্থিতি আছে সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে, আন্দোলনে যারা সরাসরি ছিলেন। তো সারা বাংলাদেশ থেকেই তো আন্দোলন হয়েছে। প্রথমে ছিল এটা শিক্ষার্থীদের, পর সর্বস্তরের জনতা অংশ নিয়েছে, এটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। কিন্তু এই মাঝখানের সময়টাতে যা ঘটে গেছে কর্তৃত্ববাদী সরকারের কারণে, সেটা তো এইসব শিক্ষার্থীরা মাঠে ময়দানের থেকে দেখেছে, অনুভব করেছে, এবং নিজেদের মধ্যে অনেকেই আহত নিহত হয়েছে। এটা তো সহজে পাশ কাটিয়ে তোলা সম্ভব না। আমরা তো মুক্তিযুদ্ধের সময় দেখেছি, যখন ফিরে এসেছিল মুক্তিযোদ্ধারা, তারা তো শিক্ষাঙ্গনে ফিরে যেতে সময় লেগেছে, আর যারা যেতে পারেনি তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে যে তারা চুরি ডাকাতি সন্ত্রাস এগুলো করছে। এটা হয়েই থাকে একটা গণ অভ্যুত্থানের পরে। এখন প্রশ্নটা আসছে, তাহলে এই মুহূর্তে আমরা কি প্রত্যাশা করি? প্রথম তো আমি বলবো যে সব শিক্ষার্থী, সব পর্যায়ের সব ধরনের শিক্ষার্থী শিক্ষাঙ্গনে ফিরে যাক। শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া বলতে কিন্তু এখানে অংশীজন আছেন আমাদের 4 ধরনের।
একটা হচ্ছে শিক্ষার্থী নিজেরা, দ্বিতীয় হচ্ছেন শিক্ষকরা, তৃতীয় হলো শিক্ষা প্রতিষ্ঠান, আর চতুর্থ হলো অভিভাবক। এদের সবার সমন্বয়ে কিন্তু আমরা একটা সুস্থ পরিবেশ। ভেরি ট্রু। উপায়টা নিয়ে আপা কথা বলবো আমরা আজকের আয়োজনে। আমরা একটু তরুণ প্রজন্মের যিনি প্রতিনিধি রয়েছেন কথার কাছে শুনতে চাই। কথা আপনার ব্যক্তিগত জায়গায় যদি বলি, আপনি কি পড়ার টেবিলে বা লেখাপড়ায় আগের মতো করে ফিরে যেতে পেরেছেন? যদি সত্যি বলি, ধরেন আমরা যখনই কনসেন্ট্রেশন করার দিকে মুখ করি তখনই আমরা দেখি কোনো না কোনো ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে, এবং আমরা কিন্তু ভীত এখনো। ভীত বলতে কেন? কারণ আমরা কিন্তু জানি যে আমরা 17 বছর পরে আমরা এখন দাঁড়িয়ে কথা বলতে পারছি। সবাই বলে যে স্টুডেন্টরা কথা বলতে পারেনি, তারা কখনো রাজনীতিতে যেত না। কেন? কারণ তারা ভাবতো যে এই জায়গাটা নোংরা। এটা বাস্তবতা। কিন্তু এই জায়গা থেকে আমরা সরে এসেছি। এখন আমরা ভীত কেন? কারণ আমাদের প্রতিদিন শুনতে হয় হয়তোবা আমাদেরকে যারা দমিয়ে রেখেছে তারা আবার ফিরবে, তারা হয়তোবা আমাদেরকে আবার কোনো না কোনোভাবে ডিকমপ্লিশ করার চেষ্টা করবে, আমাদেরকে আবার সেই পথে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। আমরা মাঝে মাঝে আলোচনার ছলে বন্ধুরা দুষ্টমি করি। ধরেন আমার বন্ধু বান্ধব আমাকে বলে যে তোর যেই পরিচিতি, এখন কিছু হলে তো তুই আয়না ঘরে। এই যে একটা ভয়, এটা কিন্তু আমাদের মধ্যে কাজ করাটা স্বাভাবিক। এই যে এই জায়গাটা কেন ক্রিয়েট হয়েছে? কারণ আমরা এখনো ওই আস্থার জায়গা পাচ্ছি না একদম, যে সবকিছু শিথিল, সবকিছু সুন্দর, সবকিছু খুব গুছানো। এই জায়গাটা যখন পেতাম তখন হয়তো আমাদের এই জায়গাটা কাজ করতো না। ধরেন আমাদেরই বড় ভাই গত পরশুদিন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কারণ তিনি ফেসিবাদ সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় লেখালেখি করত। তাহলে আমরা বলতে পারি এখনো সেই দোসররা যায়নি, সবাই তারা আছে। তো এই যে আমাদের ভাইকে মারা হলো, তাকে কি আপনি শহীদের মর্যাদা দিবেন? আজকে আমাদের ইউনিভার্সিটির সামনে কথা বলতে হবে। আমাদের কেন বলতে হবে? আমাদের তো সরকার চেঞ্জ হয়েছে, আমাদের হয়ে কথা বলবে সরকার। যখন না বলে তখন আমরা বলি। ও মাই গড, একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আপা চলে এসছে। এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? আপনার অ্যানালাইসিস কি, যে এখনো ছাত্রদেরকেই বলতে হয়, এখনো তারা কেন আসলে একটা পরাজিত শক্তির অনেক বড় বিপক্ষের শক্তি হিসেবে আছে, কেন তাদেরকে থ্রেট পেতে হবে? এটা তো একটা নিশ্চয় অনাস্থা তৈরি করে একটা মানুষ হিসেবে, শুধুমাত্র শিক্ষার্থী বা তরুণ হিসেবে না। কি বলবেন আপনি? এখানে দুটো বিষয় কিন্তু বিবেচ্য। একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে অনেকেই শুধু মানসিক যে ট্রমার শিকার তা না, তারা নানাভাবেই সোশ্যাল থ্রেট ভীত সন্ত্রস্ত হয়ে আছেন অনেক জায়গায়, বিশেষ করে গ্রামেগঞ্জে আরও বেশি। যারা আগের থেকে পরিচিত, লেখালেখি করে থাকেন যে ঘটনাটি ঘটেছে, এটা দুঃখজনক শুধু না, এটা ক্ষুব্ধ করার মতো বিষয় আমাদের কাছে, যে যারা এত কিছু করলো তাদেরই কেন আবার কথা বলতে হবে। সেই জায়গায় আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব। এটা শুধু সরকার একা না, সরকার এবং পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ, সবারই কিন্তু এই বিষয়টা শুধু নজরে আনা না, আমলে আনা না, ব্যবস্থা নেয়া। এই যে এর জন্য এদেরকে দাঁড়াতে হলো, কথার মতো যারা আগের থেকে আন্দোলন করছে, কুপিয়ে মারলো, তাদেরই একজন সহযোদ্ধা আমি বলবো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশে কি আইন শৃঙ্খলা বাহিনী নাই? তাদেরই কেন কথা বলতে হবে? সরকারের পক্ষ থেকে এরকম জায়গায় দৃষ্টান্তমূলক দু একটা ঘটনা যদি আসতো, তাহলে এরাও শান্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারত। দ্বিতীয় যেটা হতো সেটা হচ্ছে, সবাই এখন অনেকেই সাধারণ পাবলিক, বাজারে গেলেই শোনা যায় এরা তো এখন রাজনীতি আর অর্থনীতি বোঝে না, রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত। কারা ক্ষমতায় আসবেন না আসবেন তাদের সাথে পাল্লা দিয়ে কথা বলতে হচ্ছে তাদের। এখানে আমাদের শিক্ষার্থীদের কেন যেতে হলো, এই প্রশ্নটা তো আমাদের আত্মজিজ্ঞাসার একটা জায়গা। সেখানেই আমাদের এটা তাদের উপরে আর ছাড়া এটা উচিত না আমি মনে করি। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে,
তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কথা এই জায়গায় যদি প্রশ্নটা এরকম আসে যে পরিস্থিতি কি আপনাদেরকে বাধ্য করছে যে আপনারা এখনো সেই আন্দোলনমুখী, সেই বিপ্লবী অবস্থায় থাকবেন, সব জায়গায় আপনারা কথা বলবেন, নাকি আপনারা ব্যাপারটা এনজয় করছেন বলে আপনারা আসলে সেখানে যাচ্ছেন বেশি বেশি করে? দেখেন, পরিস্থিতি বা এনজয় দুইটাই কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্টটা এখন কোথায় দাঁড়িয়ে আছে, যে এখন আমরা বলতে পারি যে না, আমরা জানতে চাই আমার দেশে কি হচ্ছে, আমরা রাজনীতিতে ইনভলভ হতে চাই, আমরা তরুণ প্রজন্ম জানতে চাই রাজনীতি কিভাবে চলছে, আমার দেশ কিভাবে চলছে, আমার দেশ আমি কারোর উপর ছেড়ে দিব না। আমাদের অভিজ্ঞতা কম, অবশ্যই অভিজ্ঞতা কম। আমরা যখন জানতে শিখেছি যে ইলেকশন কি, ভোট কি, কিভাবে সরকার প্রসিডিউর হয়, আমরা কিন্তু প্রথম থেকেই সব জায়গা থেকে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এবং আমরা কি দেখেছি, 18তে আমরা আন্দোলন করে আমরা কিছু একটা অর্জন করেছি, 24-এ আমরা আন্দোলন করেই কিছু একটা অর্জন করেছি। কখনো কিন্তু আমাদের সাথে কেউ বসে বলেনি যে আসো আমরা কথা বলি, বলো তোমার প্রবলেমটা কি, আসো আমি শুনি। এই যে জায়গাটা কিন্তু আমরা কখনো পাইনি। তো যখন আমরা দেশ নিয়ে ভাববো, কারণ আমরা দেশ নিয়ে ভাবতে বাধ্য এখন, কারণ দেশটা আমাদের ভাইদের রক্তে আনা। কারণ আমরা এখনো হয়তো বা রাতে ঘুমাতে পারি না। আমাদের এমন অনেক বন্ধু বান্ধবের বা আত্মীয় স্বজনের বাবা মা আছে যারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে মা, আমার ছেলেটা তো নেই, আমি কি করব, আমার ভালো লাগছে না। কিন্তু আমার কাছে কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ধরেন আমাদের সাথে ইম্পেরিয়ালের যে ভাইটা মারা গেছে, তার বাবা এসে যখন আমাদের সাথে এসে দাঁড়িয়ে বলে যে মা, তোমরা আমার ছেলে মেয়ে, আমার বাসায় একদিন আইসো। আমি যে তার বাসায় যাব, আমি যে তাকে কি সান্ত্বনা দেব, আমি তার জন্য কি করতে পেরেছি, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আমি কি করতে পেরেছি, এই যে দায়বদ্ধতা। আপনাদের কি হতাশা রয়েছে এই সরকারের আমল নিয়ে, গত 4 মাস নিয়ে? না, হতাশা বলবো না, হতাশা আসলে খুব বড় একটা শব্দ হয়ে যায়। ধরেন এটা পিতলের বস্তুকে আমি যদি 17টা বাড়ি দেই, সেটা যে আকৃতি পরিবর্তন হবে, সেটা ঠিক করতে আমার আরো 17টা বাড়ি দিতে হবে। তার আগে কিন্তু সেটা ঠিক হবে না, হয়তো তার থেকে বেশি লাগতে পারে, কিন্তু কমে কিন্তু হবে না। তো আমি যখন জানি যে 17 বছরে আমাদের শুধু রাজনীতি না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সচিবালয়, মন্ত্রণালয়, আমাদের দুর্নীতি দমন কমিশন, যে কোনো সেক্টর বলেন সরকারের, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় ওতপ্রোতভাবে মানুষ জড়িত, যারা হচ্ছে বিভিন্ন ক্রাইম করেছে, তাদেরকে আপনি একদিনে সরিয়ে ফেলতে পারবেন না। এই জন্য আমি সরকারের উপর ক্ষোভ প্রকাশ করতে পারি না, কারণ সরকারকে আমার এই সময় দিতে হবে। আপা, আপনার কাছে আসতে যাচ্ছি, কারণ কথা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি ঢাকা শহরে থাকেন এবং হয়তো অনেকখানি জ্ঞানও রাখেন যে নির্বাচন কি আসলে, বা সরকার কোনভাবে চললে ভালো, কোনভাবে চললে খারাপ, সমালোচনা জায়গাটি আছে। কিন্তু আমাদের এই আন্দোলন, বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলন থেকে এসব আন্দোলনে কিন্তু স্কুলের বাচ্চারাও জড়িয়ে গেছে, একেবারে হাই স্কুলের বাচ্চারাও আছে। তারা হয়তো ওই সময়কার স্রোত, ওই সময়কার উত্তাপে রাজপথে সংখ্যা বাড়িয়েছে, স্লোগান দিয়েছে, কিন্তু তারা তো আসলে ওই বিচার বিবেচনার যোগ্যতায় তাদের বয়সের কারণেই হয়তো যেতে পারেনি। তারাই হয়তো একটা সময় এখন মব ক্রিয়েট করছেন, যে কোনো একটা বিষয় তাদেরকে নানাভাবে ইউজ করা যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আপনি আসলে কি বলবেন? পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে তার পরবর্তীতে এরকম কিছু নেতিবাচক বিষয় উঠে আসে, এটা সামাল দেওয়ার দায়িত্ব আমি মনে করি পুরোপুরি এটা রাষ্ট্রের, ওদের হাতে পুরোটা ছেড়ে দেয়া আমাদের সঙ্গত হয়নি আমি বলবো। কিন্তু ওদের হাতে তো চলে গেছে, এখন সেটা কিভাবে ফেরত আসবে আপা? ওরা চলে গেছে মানে বাধ্য হয়ে গেছে। তো যারা না ফেরার দেশে গেছে তারা তো বোঝেও নি যে তাদের এইভাবে চলে যেতে হবে, কিন্তু তারা স্বেচ্ছায় প্রাণ দিয়েছে। এটা হচ্ছে আমাদের, কি বলবো, আমাদের জাতির জন্য একটা শিক্ষা। এই মুহূর্তে তারা যে দিল প্রাণটা, কিসের জন্য দিয়েছিল তো তাদের একটা অধিকার চায় তারা, সেই জায়গায় তো আমরা যেতে পারিনি। 18 সালে যারা আন্দোলন করেছিল, 24 সালে সবাই ভোটার, স্কুলের শিক্ষার্থী হলেও তারা কিন্তু ভোটার হয়েছে।
এবং সেটা 24-এ কেউ ভোট দিতে পারেনি। যদি তাই হয়ে থাকে তাহলে তো ঘুরে ফিরে রাজনীতির ইস্যুটা আসবেই। এখন যারা তরুণ প্রজন্ম তারা এটা জানে, বোঝে। আর দ্বিতীয় যেটা বললেন যে সারা বাংলাদেশে এটা গ্রামে গঞ্জে ওইভাবে হয়তো রাজনীতি নিয়ে ওইভাবে হয়তো তারা চিন্তা করেনি, কিন্তু রাজনীতি তো আর আকাশ থেকে পড়ে না, রাজনীতি তো মানুষের বেঁচে থাকার সংগ্রামের একটা অংশ। সেই জায়গা থেকে তারা কিন্তু এখন যেটা বলছেন যে সরকার এটা করছে না কেন, ওটা করছে না কেন, সাধারণ মানুষ গ্রামের তো সরকার আর রাষ্ট্রের মধ্যে ওই তফাৎটা বোঝেন না। সরকার তো সদিচ্ছা নিয়ে এসছেন, সরকারকে কিছুটা সময় আমাদের দিতে হবে, কিন্তু এর মধ্যে হতাশা যাদের মধ্যে কাজ করছে তাদের নিয়ে আসলে আমরা তেমন কিছু করার দেখিনি সরকারের পক্ষ থেকে। কথা আপনার কাছে একটুখানি আসতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান আসলে এক্ষেত্রে কি কেমন ভূমিকা পালন করছে, যে আপনাদেরকে আসলে পড়ালেখার ব্যস্ততা নিয়ে বা আপনাদেরকে নিজেকে গড়ে তোলার যে একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রটি তৈরি করতে অন্যতম স্টেক হোল্ডার আপা যেমনটি বলছিলেন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকরা, তারা কি আসলে অনেকখানি ভীত আপনাদেরকে নিয়ে? কারণ আমরা দেখেছি বিভিন্ন বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নামানোর জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছেন, হেড টিচারকে পদত্যাগ করানোর জন্য তারা জোর করছেন, তারা মনে করছেন হয়তো দাবি করলেই যে কোনো একটা জিনিস আমি পেতে খুব সহজ এটা পাওয়া। তো সেই জায়গা থেকে তারা আসলে কতটা কঠোর ভূমিকায় যেতে পেরেছেন, বা কঠোরও বললে আসলে মনে হয় যে জোর করে কিছু চাপিয়ে দেওয়া, আমার মনে হয় যে একটা গঠনমূলক কর্তৃত্বের জায়গায় তারা যেতে পেরেছেন কতটা? আমার মনে হয় এখনো অনেকটা বাকি তাদের। কেন তারা কি ভাবছে হয়তো আমি স্পেসিফিক জানি না সবার ক্ষেত্রে। ধরুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু আমরা জানি যে এটাকে আমরা বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ছাত্রর ভূমিকা অবশ্যই বেশি। তো ছাত্র যখন একটা কথা বলে সেটা শোনার টেন্ডেন্সি প্রাইভেট ইউনিভার্সিটিতে অন্তত ছিল না খুব একটা। হ্যাঁ শুনতো, বাট তাদের নিজেদের একটা সিস্টেমেটিক ওয়েতে তারা সব কিছু হ্যান্ডেল করতো। কিন্তু এখন শুনছে, শোনার চেষ্টা করছে, হয়তোবা সবটা করতে পারছে না, কিছুটা করছে কিছুটা করছে না, কিন্তু শুনছে। এই যে শোনার যে জায়গাটা, এই জায়গাটা আসলে দরকার ছিল। আপনি যদি রাজনীতি বলেন, আপনি যদি ফিউচার বলেন, আপনি যদি দেশ বলেন, সব কিছু কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিখব। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কি দেখেছি গত 15 বছরে আমাদের জেনারেশন এটাই শিখেছে যে জিপিএ 5 এই যে প্রথা, আমাদের এটা পেতে হবে, সেটা না পেলে তুমি কোনো ভার্সিটিতে চান্স পাবে না, তোমার কোনো যোগ্যতা নেই, তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে। এই যে আমাদের একটা ভ্রম যে পড়াশুনোই সব কিছু, এই জায়গাটার জন্য কিন্তু কোনো না কোনোভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় এই কোর্স সিস্টেমটা দায়ভার। জাপানে বা উন্নত রাষ্ট্রে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি উন্নত, সেখানে কিন্তু এইভাবেই শেখানো হয় যে কিভাবে তুমি মানুষের সাথে আচরণ করবে, কিভাবে তুমি খাবে, কিভাবে তুমি বসবে উঠবে, তুমি কি পলিটিক্স নিয়ে জানানো হয়, তাদেরকে সব কিছু নিয়ে যে জানানো হয়। ডক্টর ইউনূসের সম্বন্ধে কিন্তু অনেক জায়গায় বইয়ে লেখা আছে, কিন্তু আমাদের বইয়ে কিন্তু লেখা নেই। কারণ আমাদের এডুকেশন সিস্টেমটাই ওইভাবে বিল্ড আপ হয়েছে যে আমরা শুধু জানি যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটাও সে নির্দিষ্ট কিছু ব্যক্তি কেন্দ্রিক। এই যে এডুকেশন সিস্টেমটা পুরোটাই কিন্তু সমস্যা। এই জন্য এখন অনেক হিমশিম খাচ্ছে এডুকেশন সিস্টেম। আপা আপনিও কিছুক্ষণ আগে আমরা অফ ক্যামেরায় কথা বলছিলাম যে আমাদের যখন এডুকেশন সিস্টেম আনা হয় তখন আসলে স্টেক হোল্ডারদের সাথে কথা বলা হয় না, শিক্ষার্থীদের মত নেওয়া হয় না, অভিভাবকের মত দেওয়া হয় না, টিচাররা কতটা সেটা ইমপ্লিমেন্ট করার যোগ্য সে বিষয়ে ভাবা হয় না। সো অনেক নতুন শিক্ষা পদ্ধতি আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে যেগুলো আসলে মোটামুটি আকারে ফেইলই করেছে কিংবা হতাশার জন্ম দিয়েছে, কথায় যেমনটা আমরা বুঝলাম। এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন আপা, আমরা কোন জায়গায় আসলে দাঁড়িয়ে আছি এখন? আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পরীক্ষা পাশ করতে হবে ওই জায়গায় নিয়ে গেছি। পৃথিবীর বহু দেশে আছে, কিন্তু আমি বলবো না একেবারে ফিনল্যান্ড, উন্নত বিশ্ব ইত্যাদি, কিন্তু যেটা আছে সেটা হলো শিক্ষার্থীরাই কিন্তু শিক্ষকের মান কীরকম তারা নম্বর দেয়। আমাদের দেশে এটা জীবনেও চালু হয়নি, কিন্তু শিক্ষকরা
উল্টো কোচিং, গাইড বই এগুলো দিয়ে বাচ্চাদেরকে ভারাক্রান্ত করেছেন। আমি যদি অতি সাম্প্রতিক একটা উদাহরণ দিই, এই গত সপ্তাহে মোহাম্মদপুরের বস্তি এলাকার বাচ্চাদের সাথে বসেছিলাম, সব 4র্থ 5ম শ্রেণীর। যখন জিজ্ঞেস করলাম কি হতে চাও, কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ একজন বললো ক্রিকেটার হতে চাই। বাহ, খেলো স্কুলে, মাঠ নাই স্কুলে, স্কুলে মাঠই নাই। এই বাচ্চাটারে তো আমরা খালি পরীক্ষা দিয়ে ওই স্বপ্ন তো দেখাতে পারবো না ক্রিকেটার হওয়ার, সেটা নিয়ে আমরা অবশ্য পরে ব্যবস্থা নিয়েছি। আরেকজন বলল যে সে স্কুলে একটু গান বাজনা, পিয়ানো দেখেছো কোনো দিন? না, ওই কোথাও গিয়েছিল কোনো একটা অনুষ্ঠানে, ওই যে হয় যেটা হাতির ঝিল, এইসব জায়গায় দেখে তার খুব শখ হয়েছে পিয়ানো। তো এই স্বপ্নগুলো তো আমাদের বাচ্চাদের দেখাতে পারিনি। ও যেটা বলল, খেলার মাঠ নেই, গান বাজনার নেই, এবং কিছু করলে একটা জায়গা থেকে আসছে না, এগুলা ধর্মসম্মত না, অথবা বলা হচ্ছে এটা এরকম না, ওরকম না, সমাজে এটা গৃহীত হবে না। এই বিষয়গুলো কে বানিয়েছে, কারা বানিয়েছে? ধর্মের সাথে সংস্কৃতির তো বিভেদ আছে বলে মনে করি না। এই বাংলাদেশ থেকে পড়ে গিয়ে আমি দেখেছি আমাদের একজন শিক্ষার্থী বাইরে পড়া, মূলধারায় পড়েছে, এখানে বাইরে গিয়ে পড়ে বলছে যে আমি কম্পারেটিভ রিলিজিয়ন পড়েছি, পড়ে বুঝতে পেরেছি আমার ধর্ম কত বড়। তো এই জিনিসটা কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে কখনোই দেই না। আমাদের শিক্ষা ব্যবস্থা কখনোই শিক্ষার্থীদেরকে আকর্ষণ করার যোগ্য ছিল কিনা সেটাও একটা বড় প্রশ্ন হতে পারে। এরপরে আসলে আজকের সাবজেক্টে যদি আপা চলে আসে, যে বর্তমানে যে পরিস্থিতিটা আসলে তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটা অস্থিরতা, তাদের মধ্যে একটা আন্দোলনমুখী মনোভাব, সেটা থেকে ফেরার জন্য এখন কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? এরা তো এমনভাবে আমাদেরকে একটা পথ দেখিয়েছে বলবো আমি, নতুন প্রজন্ম, তারা তো আশাই করবে যে কোনো জায়গায় অন্যায় হবে, অবিচার হবে, তারা আন্দোলন করবে। এই আন্দোলনমুখী হওয়াতে কোনো আমি অন্যরকম কিছু দেখছি না। কিন্তু যেটা মনে হচ্ছে সেটা হলো যে এর মধ্যে তো অনেক ক্ষতি হয়ে গেছে পড়ালেখার। এখন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসা উচিত। যে অস্থিরতা, সহিংস ঘটনাগুলো ঘটলো, আপনি উদাহরণ দিয়েছেন সিটি কলেজ আর ওই যে নরসিংদীর ওই কলেজটা বোধহয়, কিন্তু আমরা তো দেখলাম তিতুমির কলেজ কি করলো। এটা তো কোনো জাতীয় ইস্যু না যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, কিন্তু এই ছাত্র আন্দোলনের নাম নিয়ে এটাকে এমনভাবে করা হলো যে জনমানুষ খেপে গেল। সেরকম তো আমরাও আশা করছি না এরকম কিছু হোক। তো এই ধরনের সহিংসতার ক্ষেত্রে লাগাম টানতে হবে। কারা দায়ী আমি মনে করি এটা চিহ্নিত করা উচিত, এবং এটার পেছনে অন্য কোনো গোষ্ঠীর হাত আছে কিনা। বিশৃঙ্খলা তৈরিতে যেসব সহিংসতা হচ্ছে আমরা ঢালাওভাবে বলতে পারবো না যে আমাদের শিক্ষার্থীরা করেছে, যারা আন্দোলনে ছিল। এটা হয়তো অন্য গ্রুপ মদত, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং সুযোগটা তো তৈরি হয়েছে, তারা ভাবছে যে এইভাবে ব্যবহার করা যাবে। এইটা দেখার দায়িত্ব কিন্তু নাগরিক হিসাবে আমাদেরও আছে, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর না। এবং সেখানে আমি মনে করি যদি আন্দোলনটা আসলেও যুক্তিগ্রাহ্য কোনো আন্দোলন হয় তাহলে সেটা তারা করতে পারে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে। আর যে ঘটনা যেটা বললে তুমি, এই ধরনের ঘটনা কিন্তু সব গণ অভ্যুত্থানের পরে সব দেশেই ঘটেছে। এটা ঘটতেই পারে। সিরিয়াতে কি হচ্ছে এখন সেরকম তো হতেই পারে, কিন্তু এটাকে সামাল দেওয়ার মতো হ্যান্ডেল করার বিবেচনা প্রসূত ব্যবস্থা নিতে হবে। এটাও বুঝতে হবে এরা আমাদের নতুন প্রজন্ম, এরাই আগামীতে পথ দেখাবে। আপনি ট্রমা ম্যানেজমেন্ট নিয়েও বলছিলেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, এদের মধ্যে তো এক ধরনের ট্রমা তো কাজ করছেই। ওকে যেরকম ওর সহপাঠীরা বলছে, ওকে তো ওর পরিবার থেকেও বলতে পারে।
তো সেখান থেকে তো এই ট্রমা ম্যানেজমেন্টের বিষয়টা আমরা যখন শিক্ষার্থী বা সমন্বয়কদের সাথেও বসেছি দু একবার, কেউ অস্বীকার করেন না যে এই বাচ্চাগুলো ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, একদম প্রাথমিক থেকে উচ্চ পর্যায় পর্যন্ত। প্রাথমিকের অভিভাবক আমাকে ফোন করেছেন, তার সন্তান 4র্থ শ্রেণীতে পড়ে, সে জানালা দিয়ে টিয়ার গ্যাসের আসছিল ওই তুমুল আন্দোলনের সময়। তখন কিন্তু কারফিউও না, কারফিউ শিথিল করা ছিল। জানালা দিয়ে নিজের চোখে দেখলো যে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী একটা পথচারীকে গুলি করে মেরে দিয়েছে। ওই বাচ্চা রাতে এখনো কেঁপে ওঠে ঘুমের মধ্যে। তো এই ট্রমা তো কীভাবে সামাল দেওয়া। দ্বিতীয় হলো নিজের চোখে দেখছি, মিডিয়াতে দেখছি, সব জায়গায় দেখছি, বাচ্চারা দেখছে, মা বাবারা তো এটা কন্ট্রোল করা ঠিক না। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ পর্যায়ে সব পর্যায়ের শিক্ষার্থীদের মনের মধ্যে একটা ভীতি ঢুকে গেছে যে আমরা যে কেউ যে কোনো সময় এই ধরনের সহিংসতার শিকার হতে পারি। আর প্রাথমিকের এরা তো ঠিক সব বুঝতে পারে না যে কেন হচ্ছে, তাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে। সেই জন্যই ট্রমা কাউন্সিল কথাটা উঠে এসছে, ট্রমা কাউন্সিলিং। এটা পৃথিবীর বহু দেশে আছে, আমাদের এখানেও সম্প্রতি দেখলাম বিশ্ববিদ্যালয়ে বোধহয় বলা হয়েছে শিক্ষার্থীদের জন্য ট্রমা কাউন্সিলিং। প্রাথমিকের মন্ত্রণালয় অনতিবিলম্বে ব্যবস্থা নিতে পারে যে মাসে 1বার বা 2বার বাচ্চাদের সঙ্গে আলাপচারিতা। ট্রমা কাউন্সিলিং মানে গল্প আলাপ করা, অভিভাবকদের বোঝানো। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব আসছে যে এদেরকে সংস্কৃতির দিকে একটু নিয়ে যাওয়া, খেলাধুলার দিকে নিয়ে যাওয়া, মানে যেটা হচ্ছে যে তাদের মনের বিষয়গুলা, ভাবগুলা তারা যাতে খেলাধুলার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারে সুস্থভাবে। ভেরি ট্রু। অনেক অনেক ধন্যবাদ আপা, এবং কথা আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমরা আসলে এরকম বিষয়গুলোতে কথা চালিয়ে যেতে চাই, কারণ কথার মাধ্যমে দেখা যাবে কোনো একটা সমাধান উঠে আসছে। আমাদের শিক্ষার্থীরা যে এখন আসলে একটা ভালনারেবল পরিস্থিতিতে আছেন সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে, সমাজের একজন হিসেবে আমাদের সকলের উপরে এই দায়টি বর্তায় যে তাদের জন্য একটি শিক্ষার সুন্দর পরিবেশ আমরা তৈরি করব, এবং লেখাপড়ায় তারা যাতে আগ্রহী হয়ে ওঠেন, নিজেকে গড়ার কাজে যেন তারা উৎসাহী হয়ে ওঠেন, সে ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে আমাদের দেশের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে। এবং এই কথাটুকু পৌঁছানোর জন্যই আজকের আলোচনায় আমরা অংশ নিয়েছিলাম। যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে, আবার কথা হবে।